জুলাই মাসে ডিএসসিএক্স বেড়েছে 2.3%। 396টা কোম্পানির মধ্যে 246টা কোম্পানির দাম বেড়েছে। শুনতে ভালো মনে হয়, কিন্তু একটা নাম্বার আপনাকে বলি, বাজারের এই যে র্যালিটা হয়েছে তার প্রায় 23% এসেছে একটা সিঙ্গেল কোম্পানির রিটার্ন থেকে। সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাকবেসি। আর বাজারের সবচেয়ে বড় 10টা কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে, যেটা বাজার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 40% মতো ওয়েট ক্যারি করে, তারা মিলে দিয়েছে এই ইন্ডেক্স রিটার্নের মাত্র 12% কন্ট্রিবিউশন। অর্থাৎ বাজার সংখ্যায় যতটা বেড়েছে, ওজনে ততটা কিন্তু বাড়েনি। আর মাসের শেষ দিনে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক এমন একটা ঘোষণা দিয়েছে যা 6 বছরের মধ্যে দেয়নি। সেটা জুলাই মার্কেটে রিফ্লেকশন দেয়, তবে সেটা অগাস্টের গল্প। আমি ইমরান হাসান বলছি, ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। আর জুলাই মাসের ডিটেল অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে এসেছি। শুরু করি সংখ্যা দিয়ে। ডিএসসি সূচক জুন মাসের শেষে ছিল 5,762 পয়েন্টে, জুলাই শেষ করেছে 5,895 পয়েন্টে, বেড়েছে 133 পয়েন্ট। পার্সেন্টেজ হিসাব করলে 2.30। 2026 সালে 7 মাসে সূচক বেড়েছে 21.18%, আর 1 বছর বেড়েছে 10.15%। জুলাই মাসে লেনদেন হয়েছে 21টা কার্য দিবস, পয়লা জুলাই ব্যাংক হলিডে ছিল। এই 21 দিনের মধ্যে 12 দিনই সূচক বেড়েছে আর 9 দিন কমেছে। ডেইলি এভারেজ টার্নওভার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার মার্কেটের হেলথ বোঝার জন্য, ছিল জুলাইতে 1,254 কোটি টাকা, জুনের তুলনায় 4% বেশি, আর গত বছর জুলাইয়ের তুলনায় 71% বেশি। এখানে একটা জিনিস খেয়াল করেন, মাসের প্রথম 10 দিনে বা ওয়ার্কিং ডেতে গড় লেনদেন ছিল 1,461 কোটি টাকা, আর শেষ 11টা ওয়ার্কিং ডেতে এই গড় লেনদেনটা নেমে আসছে 1,767 কোটি টাকাতে, অর্থাৎ 27% কমেছে। দাম ধরে রেখেছিল কিন্তু মার্কেট পার্টিসিপেশন কমেছিল। এই দুটো একসাথে ঘটলে বোঝা যায় যে বাজার মনে হয় একটা টার্নিং পয়েন্টের বা একটা ডিসিশনের কাছাকাছি আছে। মাসটা আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম 15টা দিন ছিল একদম আপ মার্কেট, গ্রিন আপ মার্কেট। 12 জুলাই একদিনে লেনদেন হয় 1,669 কোটি টাকা, যা প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ। 15 জুলাই সূচক পৌঁছায় 5,926 পয়েন্টে, এটাও প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়টাতে বিএসইসি ইন্টারডে ট্রেডিং অনুমোদন করে এবং মার্জিন রুলটা শিথিল করে একটা ড্রাফট প্রকাশ করে, যেটা বাজারে একটা পজিটিভ সিগন্যাল দিয়েছিল। এরপর সেকেন্ড ভাগটা, যখন আবার মধ্যপ্রাচ্যে ওয়ার নিয়ে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ বা তেলের দাম বেড়ে যাওয়ার উদ্বেগ বিনিয়োগকারীরা তখন থেমে যায়। 26 জুলাই লেনদেন নেমে আসে 780 কোটি টাকায়, 2 মাসের মধ্যে যেটা সর্বনিম্ন। আর থার্ড ভাগটা, যেটা হচ্ছে শেষ 4টা কার্য দিবস, তখন দেখা যায় বাজার আবার ঘুরে দাঁড়ায় এবং মাস শেষ করে মাসের সর্বোচ্চ অবস্থান থেকে মাত্র 0.5% নিচে। এখন যদি সেক্টর ভিত্তিক আলোচনা করি, এখানে জাস্ট কোন সেক্টর বেড়েছে কোন সেক্টর কমেছে তা না, আর একটু ইনসাইট। সবচেয়ে বেশি অবদান রেখেছে যে সেক্টরটা জুলাই মাসের মার্কেট আপডেটে, সেটা আমি শুরুতে বলছি, হয়তো বুঝতে পারছেন, ফুড অ্যান্ড টোবাকো সেক্টর। কিন্তু মজার বিষয় হলো, এই সেক্টরে 21টা কোম্পানির মধ্যে 11টারই দাম কমেছে, মানে মেজরিটি কোম্পানির দাম কমেছে। পুরা অবদানটা আসছে ব্যাকবেসি বা ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে, যার দাম বেড়েছে প্রায় 15%। এবং কারণটা যথার্থ, কোম্পানিটার কোয়ার্টারলি ইপিএস 1 টাকা 80 পয়সা থেকে বেড়ে 3 টাকা 77 পয়সা এসেছে, যেটা মার্কেটে একটা ভালো একটা সার্ভিস দিয়েছে। আর দ্বিতীয় কন্ট্রিবিউশন ছিল টেক্সটাইল সেক্টরে। এখানে 58টা লিস্টেড কোম্পানি আছে, যার মধ্যে 40টারই দাম বেড়েছে। বলা যায় একটা ব্রড বেস্ট র্যালি হয়েছে এই সেক্টরে। ব্যাংক খাত, যেটা বাজারের সবচেয়ে বড় সেক্টর এবং বাজারের ওয়েট 20%-এরও বেশি, এটার অবদান ছিল খুবই সামান্য এবং মিক্স ছিল। যেমন ডাচবাংলা ব্যাংকের দাম বেড়েছে ভালো ব্যাংকগুলোর মধ্যে 11%, কোহলি ব্যাংকের দাম বেড়েছে 6%, অন্যদিকে ব্র্যাক ব্যাংকের দাম কমেছে 3% এবং ইসলামী ব্যাংকের দাম কমেছে 2%-এর বেশি। টেলিকম সেক্টর, যেটা একটা বড় সেক্টর এবং মার্কেটে প্রায় 15%-এর মতো মার্কেট ক্যাপের দিক থেকে, সেটার নেগেটিভ ইম্প্যাক্ট ছিল ইন্ডেক্সে কিছুটা। আর সবচেয়ে আলোচিত হয়েছিল যে সেক্টরটা জুলাই মাসে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা ক্লোজেড মিউচুয়াল ফান্ড গুলো। এখানে 37টা লিস্টেড মিউচুয়াল ফান্ড আছে, যার মধ্যে এভারেজ দাম বেড়েছে জুলাই মাসে 26%-এর মতো ম্যাসিভ। আর 37টার মধ্যে 33টারই দাম বেড়েছে। এখন এটা নিয়ে এমন কোনো কারণে কিন্তু দাম বাড়ে না যে ফান্ডগুলো খুব ভালো পারফর্ম করছিল, সবগুলো ফান্ড বা ফান্ডগুলোর ন্যায় অনেক বেড়ে যাচ্ছিল। এইটার পারফরমেন্সের মেন কারণ ছিল একটা পলিসি ইস্যু। আপনারা জানেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত বছর যখন মিউচুয়াল ফান্ড রুলটা রিভিউ করে, তখন তারা একটা ঘোষণা দেয় যে কোনো ক্লোজিং মিউচুয়াল ফান্ডের মার্কেট প্রাইস যদি ন্যাভের থেকে একটা নির্দিষ্ট ডিসকাউন্টে বেশিতে ট্রেড হয়ে থাকে, তাহলে সেই মিউচুয়াল ফান্ডগুলো ওপেন এন্ড ফান্ডে কনভার্ট করা হবে অথবা লিকুইডেট করে ফেলা হবে। তো বিনিয়োগকারীরা এখানে আশা করছে যে এই ফান্ডগুলোটা ডিসকাউন্ট, সবগুলো ফান্ডে মোটামুটি ডিসকাউন্টে ছিল। তো তারা আশা করছে যে এই ডিসকাউন্টে যদি তারা শেয়ার মিউচুয়াল ফান্ডগুলো কিনে থাকেন, তাহলে এটা লিকুইডেশন হলে বা ওপেন এন্ডে কনভার্ট হলে যেহেতু ন্যাভে ট্রেড হয়ে হবে তখন, তো তারা এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন, সেই আশা করে তারা এই সেক্টরে হেভিলি ইনভেস্ট করেছিল গত মাসে।
এখন একটা মজার এবং ইম্পর্টেন্ট আর একটা পার্টে আসি জুলাই মাসে, যেটা অনেকে হয়তো বা খেয়াল করেনি, চোখ এড়িয়ে গেছে। জুলাই মাসে পার্সেন্টেজ হিসাবে যে শেয়ারগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক কিন্তু অবসায়নের বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। যেমন ফার্স্ট ফিনান্স বেড়েছে 71%, পিপলস লিজিং আর ইন্টারন্যাশনাল লিজিং দুইটাই বেড়েছে 57%, ফার্স্ট ফিনান্স বেড়েছে 58%। মজার ব্যাপার হচ্ছে এই কোম্পানিগুলোর খেলাপি ঋণ বা এনপিএল এর হার 94 থেকে 100% এর মতো। কোশ্চেন হলো তাহলে কেন এত দাম বাড়লো, কেন সবাই এখন কিনলো? আমার অবজারভেশন দুইটা কারণে। প্রথমত একটা নিউজ এসেছিল যে পিপলস লিজিং এর অরিজিনাল স্পন্সর যারা ছিল তারা আবার পরিচালনা পর্ষদে ফিরতে চাইছেন। তারা ভাবছে যে মালিকরা যদি আবার ফিরে আসে তাহলে প্রতিষ্ঠানটা হয়তো বেঁচে যাবে। কিন্তু খেয়াল করবেন যে এখানে মালিকরা ফিরে আসলে যে প্রতিষ্ঠানটা বেঁচে যাবে এবং তাদের ফিরে আসবেই, সেটার কনফার্ম কোনো নিউজ এরকম নেই বা এটা বলা যায় না। এবং সেই সাথে তারা যদি ফিরেও আসে এবং তারা নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করে, তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ডাইলিউশন হবে এবং তাদের কিন্তু এটা কোম্পানির জন্য এটা খুব একটা ভালো কিছু না। আর সেকেন্ডলি কিছু নিউজ আসলে ভুলভাবে পড়া হয়েছে বা মিসলিড করা হয়েছে। যেরকম বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে 5,000 কোটি টাকা চেয়েছে, এই হেডলাইনটা দেখে অনেকে মনে করছে যে এই টাকা দিয়ে হয়তো শেয়ার হোল্ডারদের সেভ করা হবে। বাস্তবে এই টাকাগুলো আসলে হচ্ছে আমানতকারীদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য নয়। এবং আইনের সিরিয়াল অনুসারে শেয়ার হোল্ডাররা কিন্তু সবচেয়ে শেষে আসে। এবং এই কোম্পানিগুলোতে আপনি দেখবেন যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়েছে, এখন অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যা থাকে সেটাই কিন্তু শেয়ার হোল্ডাররা পাবে। যেটা বললাম, শেয়ার হোল্ডাররা সবচেয়ে শেষে আসে। আর এখানে এই কোম্পানিগুলো লায়াবিলিটি কিন্তু অ্যাসেট থেকে বহুগুণ বেশি। সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু এই কোম্পানিগুলো শুধু দাম কমানো নয়, সবচেয়ে বড় ঝুঁকি হলো এই কোম্পানিগুলো লেনদেন স্থগিত হয়ে যাওয়া, যেটা বেশ কিছু ব্যাংকে আমরা ডিএসসি তে আগে হতে দেখেছি। তবে এই খাতের মধ্যে জিএসসি ফিনান্স আর প্রাইম ফিনান্সের ব্যাপারটা আলাদা। তাদেরকে 3 মাসের একটা কন্ডিশনাল টাইমলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেটা সেপ্টেম্বরের দিকে যেটা মেয়াদটা শেষ হবে। এরা যদি টিকে যেতে পারে তাহলে ভালো। এবং কেউ যদি সেই চিন্তা করে এখানে ইনভেস্ট করে থাকে, এটা কোনো ইনভেস্ট করবো না, যদি বেট নিয়ে থাকে তাহলে তারা যদি টিকে যায় তাদের একটা ভালো প্রফিট হতে পারে। আবার টিকে না গেলে এখানে একটা বড় রিস্ক থাকে, এটা অনেকটা গ্যাম্বলিং এর মতো ব্যাপার। আরেকটা বিষয়, ব্যাংক খাতে দেখা গিয়েছে আর্নিং এর ডিক্লারেশনের সাথে তাদের কিন্তু প্রাইস মুভমেন্টের খুব একটা সম্পর্ক ছিল না। যেমন প্রিমিয়ার ব্যাংকে গত বছর দাম বেড়েছে 29%, কিন্তু শেয়ার প্রতি লোকসান বেড়েছে 2 টাকা 28 পয়সা। অন্যদিকে ব্র্যান্ড ব্যাংকের আর্নিং 90% গ্রো করার পরও দাম কমেছে। যখন মার্কেট এই প্রাইস আর আর্নিং রিপোর্ট বা আর্নিং ডিসক্লোজার বিপরীত দিকে যায়, তখন বুঝতে হবে বাজারে আসলে স্পেকুলেশনটা একটু বেশিই হচ্ছে। এবার সেই বড় পলিসি চেঞ্জটা নিয়ে আলোচনা করি, যেটা শুরুতে বলেছিলাম। 30 জুলাই লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 10% থেকে 9.5% নামিয়েছে। 2020 সালের পর এটাই প্রথম এরকম পলিসি রেট কমানো। নতুন রেটটা কার্যকর হবে 2 আগস্ট থেকে। কারণ স্পষ্ট, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মে মাসে ছিল 5%-এরও কম, যেটা দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে একটা। ব্যাংকগুলা লোন না দিয়ে দেখা যাচ্ছে গভর্নমেন্ট সেক্টর ইনভেস্টমেন্টে তারা সব টাকা রাখছে। কিন্তু এখানে খেয়াল রাখবেন যে প্রথমত এই ছোট মাপের রেট কমানো আর এবং সেই সাথে ইনফ্লেশন জুন মাসে ছিল 9.16%, লক্ষ্যমাত্রা যেখানে 7.5%, তার থেকে অনেকটাই উপরে। সেকেন্ডলি, এই রেট কমালে যে সাথে সাথে সুদের হার কমে আসবে বা আমানতের হার কমে আসবে তা কিন্তু না। আমানতের হার কমতে 1-2টা কোয়ার্টার লেগে যায়, আর কোম্পানির সুদ ব্যয় কমতে আরো সময় লেগে যায়। ট্রেজারি বন্ড মার্কেটেও এর পরিবর্তনটা ছিল নেক্সট। স্বল্পমেয়াদী বন্ডগুলো যেরকম 2 বছর 5 বছর মেয়াদী বন্ডগুলো, যেটা গত বছরের শুরুতে অকশন হয়েছে, সেগুলো আমরা দেখেছি রেট কমেছে, সেটা বাজারের জন্য পজিটিভ। বাট মাসের শেষে আমরা দীর্ঘমেয়াদী বন্ডগুলোতে আমরা রেট বাড়তে দেখেছি। বাকি ব্যাংকের ইকোনমি ইন্ডিকেটর গুলো মিক্স ছিল। যেরকম রেমিটেন্সে গত বছরের রেকর্ড আর্নিং হয়েছে $35 বিলিয়ন উপরে। জুলাইয়ের প্রথম 28 দিনেও $2.62 বিলিয়ন রেমিটেন্স আসছিল, যেটা গত বছরের সেম টাইমে থেকে 20% বেশি। রিজার্ভ 37 বিলিয়ন ডলারের উপরে। টাকার বিনিময় হার স্টেবল ছিল। অন্যদিকে ট্রেড ডেফিসিট বেড়েছে 24%। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফার্স্ট কোয়ার্টারে কমেছে 70%। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছে। এখন যদি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা বলি, যে অগস্টের মার্কেট মূলত কিসের উপর নির্ভর করবে। প্রথমত আমি মনে করি যে ইন্টারেস্ট রেট কমা এটা টিকবে কিনা, এবং সেটা ঠিক করবে ফুয়েল প্রাইস বা জ্বালানি। এখানে পলিসি রেট কমেছে 9.5%। দেখতে হবে ব্যাংকগুলা ডিপোজিট রেট কমায় কিনা। কমালে এফডিআর থেকে টাকা শেয়ার মার্কেটের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। প্রথম সিগন্যালটা পাওয়া যাবে ট্রেজারি বন্ডগুলার ইল্ড কমে কিনা সেটা দেখে।
তবে এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে একটা কন্ডিশনের উপর, সেটা হচ্ছে ইনফ্লেশন নামছে কিনা। জুনে ছিল 9.16%, যেখানে টার্গেট হচ্ছে 7%, 7.5%। এখন একটা বড় গ্যাপ। আর কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যেই সুদের হার কমিয়েছে, যেটা আবার ইনফ্লেশন কমানোর জন্য একটা চ্যালেঞ্জ। এইখানে ইউএসএ ইরান ওয়ারটা ইম্পর্টেন্ট। সরকার বছরের দ্বিতীয়ার্ধে 16,000 কোটি টাকার জ্বালানি আমদানি করবে। জ্বালানির দাম বাড়লে ইনফ্লেশন আবার বাড়বে, আর ইনফ্লেশন বাড়লে দ্বিতীয় দফা সুদের হার কমানো ডিফিকাল্ট হয়ে যাবে, সেই সুযোগটা থাকবে না। এবং এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল রিস্ক না। এটা এই বছরে যদি আপনারা খেয়াল করেন, সবচেয়ে খারাপ মাস ছিল মার্চ মাস। সেই মাসে সূচক পড়েছিল 7.5%। কারণ ছিল এই মিডল ইস্টের টেনশন এবং তেলের দাম বেড়ে যাওয়া। জুলাই মাসেও 15 থেকে 26 তারিখের মধ্যে দেখবেন যে সূচক 2.5% মতো পড়েছে। লেনদেন নেমেছিল 780 কোটি টাকা, একই কারণে। অর্থাৎ আগস্টে এই জ্বালানি বা এই ওয়ারের খবরটা দুইভাবে টাচ করবে। একটা হচ্ছে ইমিডিয়েটলি মার্কেটের একটা পারসেপশন, আর সেকেন্ড হচ্ছে কয়েক মাস পর সুদের হারে। সেকেন্ড হচ্ছে বাকি কোয়ার্টারলি আর্নিং গুলা কেমন আসে। জুলাইতে 97টা কোম্পানির আর্নিং ডিসক্লোজার আসছে, যার মধ্যে 72% কোম্পানির আর্নিং গ্রোথ পজিটিভ ছিল। অগস্টে অনেক ব্যাংকগুলোর হাফ ইয়ারলি আর্নিং রিপোর্ট আসবে, এবং সেই আর্নিং রিপোর্টও একটা মার্কেটে কনফিডেন্স তৈরি করতে পারে যদি ভালো আর্নিং গ্রোথ দেখায়। থার্ড হচ্ছে মার্জিন রুলটা, এবং এই যে জাঙ্ক শেয়ারগুলোর কি অবস্থা হয় সেটা। মার্জিন রুলটা ফাইনাল হলে এবং সেটা যদি বাজার বান্ধব হয়, এটা বাজারে কনফিডেন্সটা বাড়বে, এটা বাজারে লেনদেন বৃদ্ধি করবে। কিন্তু একই সাথে দেখতে হবে যে অনেক স্পেকুলেটিভ শেয়ার, এগুলার অনেক উল্টাপাল্টা দাম বেড়ে গেছে, এগুলোতে যদি কারেকশন হয় সেটারও একটা রিস্ক মার্কেটে থেকে যাবে। আর আমি যদি শেষ করি, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেয়। এক হচ্ছে আপনারা দেখবেন যে জুলাই মাসে আপনার প্রফিটটা কোথা থেকে আসছে সেটা দেখেন, যে এটা কি ভালো কোম্পানি থেকে আর্নিং গ্রোথের সাথে সাথে আপনার প্রফিট আসছে কিনা, তাহলে এটা একটা সাস্টেনেবল স্ট্র্যাটেজি ছিল আপনার। নাকি এটা আসছে কোনো অন টাইম বেনিফিট থেকে, লাইক মিউচুয়াল ফান্ড সেক্টরে যে পলিসি চেঞ্জ, অথবা কোনো হাই রিস্ক বেট থেকে, যেমন আছে এই বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ হতে যাওয়া এনবিএফআই গুলাতে ইনভেস্ট করা থেকে। আর সেকেন্ড হচ্ছে বাজার এখনো চিপ। বাজার মার্কেট পি এখন 9.3%-এর মতো, যেটা গত 5 ইয়ার্স এর এভারেজ 13.12%-এর তুলনায় এখনো প্রায় 29% চিপার। আর থার্ড হচ্ছে মার্জিন রেঞ্জ যদি সহজ হয়, তাহলে সুযোগ যেরকম বাড়বে, খেয়াল রাখবেন ঝুঁকিও বাড়ে। কারণ মার্জিন যদি সহজ হলে কেনাবেচা বাড়বে, লেনদেন বাড়বে, আবার পতনের সময় তখন বিক্রির চাপটা অনেক বেশি বেড়ে যায়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সূচকের দিকে যতটা তাকাবেন, একসাথে লেনদেনের দিকেও ততটা তাকাবেন। জুলাই মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বারটা খালি 2.3% ভ্যালি না, সেই সাথে মাসের শেষার্ধে 27% লেনদেন কমে যান, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের অ্যানালাইসিস এখানে শেষ। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন। আগামী মাসে আবার দেখা হবে আগস্টে মার্কেট আপডেট নিয়ে।